হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প বিল্লবতী। এই গল্পটি কর্ণসুবর্ণের কড়ি এই গল্প সংকলনের অন্তর্ভুক্ত। গল্প বিল্লবতী। 1। বিল্লবতী। বিল্লফলের মতো নিটোল বর্তুলাকার তার স্তনযুগল। চাঁদনি রাতে যখন সে তার মহল সংলগ্ন ক্ষুদ্র সরোবরের মর্মর সোপান শ্রেণীতে এসে দাঁড়ায়, তখন সব জ্যোৎস্না যেন এসে জমা হয় তার নিবিড় স্তন খাঁজে। বিভ্রান্ত মৎস্যকুল ঘাই দিয়ে ভেসে উঠে চেয়ে থাকে বিল্লবতীর দিকে। তারা ভাবে আরও দুটো চাঁদ যেন আকাশ থেকে নেমে এসে আটকে আছে বিল্লবতীর বুকে। দিনের বেলাতে এই মরুরাজ্যের প্রখর সূর্য যেন শীতলতা খোঁজে বিল্লবতীর গভীর নাভিকূপে। ধাবমান ঘোটকের দল থমকে দাঁড়ায় বিল্লবতীর ঘোটকি সদৃশ ভারী নিতম্ব দেখে। ক্ষীণকটি মৃগনয়না বিল্লবতী, বারবনিতা বিল্লবতী, নগরনটি বিল্লবতী, মহারানা উদয়সিংহর সঙ্গ সহচরী প্রধানা বারবনিতা বিল্লবতী। তার রং যখন প্রস্ফুটিত হয়নি, ঠিক সেই বয়সে কোনো যুদ্ধবাজ তাকে গান্ধার রাজ্যের সরোবর তীরস্থ শীতল কুটির থেকে উৎপাটিত করে এনে উপস্থিত করেছিল নিষ্প্রাণ মরুরাজ্য জয়সালমেরের দাসবাজারে। সেখান থেকে স্বর্ণমুদ্রার বিনিময়ে তাকে খরিদ করে মেবারাধিপকে উপহার দিয়েছিল কোনো এক রাজপুত সর্দার। কিরীট শোভিত তুষারময় গান্ধার রাজ্য থেকে রুক্ষ ঊষর মরুপ্রদেশে এভাবেই আগমন এই নারীর। পূর্বস্মৃতি প্রায় কিছুই স্মরণে আসে না তার, এমনকি নামটাও পর্যন্ত নয়। যখন তার বক্ষ প্রস্ফুটিত হতে শুরু করল, তখন তা দেখে কোনো প্রাচীন অভিজ্ঞ বারবনিতা ভবিষ্যতের কথা ভেবে তার নামকরণ করেছিল বিল্লবতী। এই তার অকিঞ্চিতকর অতীত জীবনের ক্ষুদ্র ইতিহাস। তবে বর্তমানে সে মেবারের বারবনিতা শ্রেষ্ঠা। রাজ অনুগ্রহে এ পদ লাভ করেছে সে, হয়তোবা তার এই অসীম সৌন্দর্যময় বিল্লস্তনের জন্যই। মহারানা থেকে অতি সাধারণ নাগরিক সকল পুরুষকেই আকৃষ্ট করে বিল্লবতীর বেলফলের মতো উদ্ভিন্ন স্তন। 1,000 বারবনিতা রয়েছে বিল্লবতীর অধীনে। রাজপুরুষ থেকে অচেনা বণিক, চিতরের নগর জীবনে মনোরঞ্জন করে তারা। তবে গণিকা বারবনিতা শ্রেষ্ঠা বিল্লবতী আজ শুধুই মহারানার অঙ্কশায়িনী। গণিকাদের আবাসস্থলে সে থাকে না। মেবারের মহারানা তার জন্য এক ক্ষুদ্র মর্মর প্রাসাদ নির্মাণ করিয়ে দিয়েছেন চিতোর নগরীর এক নিভৃত সরোবরের কিনারে। সেখানে নিত্য আনাগোনা মেবার নরেশ উদয়ের। অন্তঃপুরে রাজমহিষীরা মহারানার প্রতীক্ষাতে থাকলেও তিনি কাল অতিবাহিত করেন বিল্লবতীর সঙ্গে। এজন্য মহিষী ও সামন্ত সর্দারদের মনে বিল্লবতীর প্রতি অসন্তোষ আছে। রাজমহিষীদের অনেকেই সামন্ত রাজা বা সর্দারদের কন্যা বা ভগিনী। ব্যাপারটা জানলেও এ নিয়ে তোয়াক্কা করেন না উদয়সিংহ। বিল্লবতী অপার সৌন্দর্যের আধার। বিল্ল ফলের মতো স্তনযুগলের অমোঘ আকর্ষণ তাকে ছুটিয়ে নিয়ে যায় বিল্লবতীর মহলে। শুধু কি শরীরী আকর্ষণ? হয়তো বিল্লবতীকে ভালোবেসে ফেলেছেন উদয় এবং বিল্লবতীও। মরু অঞ্চলে এক পাহাড়ের শীর্ষদেশে প্রাকার বেষ্টিত জলাশয়, কানন, হর্মপ্রাসাদ, দেউল শোভিত মেবারের রাজধানী চিতোর রাজপুতাধীপ উদয়ের আবাসস্থল। তার রাজপ্রাসাদ। দ্বীপ্রহরে হরিণ মাংস ও পরমান্ন সহযোগে মধ্যাহ্ন ভোজনের পর নিদ্রা গেছিলেন উদয়। তার যখন নিদ্রাভঙ্গ হল, তখন সূর্যাস্ত হয়েছে। তার ক্ষীণ আভাটুকু
ছড়িয়ে আছে দুর্গস্থিত চিতোর নগরীর বুকে। আঁধার ঘনাতে শুরু করেছে প্রাসাদ নগরীর স্তম্ভ অলিন্দের আড়ালে। প্রাকার গাত্রে মশাল জ্বালাবার আয়োজন শুরু করেছে রক্ষীর দল। প্রাসাদে দাসীরা সলতে পাকাচ্ছে প্রদীপে। মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যারতির প্রস্তুতি। নিদ্রাভঙ্গের পর হাতির দাঁতের পালঙ্কে উঠে বসে গবাক্ষ দিয়ে গোধূলি সমাচ্ছন্ন নগরীর দিকে তাকালেন তিনি। দূরে নগরীর প্রান্তসীমাতে অবস্থিত বিল্লবতীর মহল। যদিও অন্য নানা হর্মরাজির আড়ালে অদৃশ্য সেই ক্ষুদ্র প্রাসাদ, তবুও সেদিকে তাকিয়ে উদয় কল্পনা করার চেষ্টা করতে লাগলেন, বিল্লবতী এখন কি করছে? স্ফটিক পাত্রে ঢেলে রাখছে মহারানাকে আপ্যায়ন করার জন্য রক্তবর্ণের অথবা স্বর্ণাভ মদিরা? মহারানার শরীরে তার অঙ্গের মাদকতা ছড়িয়ে দেবার জন্য মৃগনাভি তৈল মর্দন করছে তার জঙ্ঘায় কটিদেশে মৃদঙ্গ সদৃশ নিতম্বে? চন্দনবাড়ি লেপন করছে তার বিল্লবক্ষে? হয়তো তাই। আজকাল অন্ধকার নামলেই তো মহারানা অমর সিংহের সেবিকা তাকে পৌঁছে দিয়ে আসে বিল্লবতীর মহলে। বিল্লবতীর সঙ্গে সেখানে নিভৃতে রাত্রি যাপন করেন উদয়। রতিক্রীড়া করেন কুসুম বিছানো পালঙ্কে, অথবা বিল্লবতীর সঙ্গে চন্দ্রালোকে জলকেলি করেন সেই প্রাসাদ সংলগ্ন ক্ষুদ্র সরোবরে। রাত শেষে যখন শুকতারা ফুটে ওঠে, তখন মহারানার সেবিকাবাহকের দল সেখানে আবার উপস্থিত হয় তাকে প্রাসাদে ফিরিয়ে আনার জন্য। আজও নিশ্চয় তার জন্য প্রতীক্ষা করে থাকবে বিল্লবতী। এ কথা ভেবে নিয়ে কিছু পরে অন্ধকার নামতেই পালঙ্ক ত্যাগ করলেন মহারানা। রোজকার মতো বিল্লবতীর মহলে যাবার প্রস্তুতি শুরু করার জন্যই শয্যা ত্যাগ করেছিলেন মহারানা। কিন্তু পোশাক পরিবর্তনের পর দাসীরা যখন তার গুম্ফে সুগন্ধি লেপন করছে, ঠিক তখনই তার মনে পড়ে গেল বিশেষ একটি কথা। সামন্ত সর্দার সেনাপতি শালব্রুমার নেতৃত্বে কিছু সামন্ত সর্দারদের সঙ্গে তার আজ রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আলোচনার বিষয় বেশ গুরুতর। মুঘল সম্রাট আকবর শাহ নাকি চিতোর অধিকার করতে বিশাল সেনাবাহিনী নিয়ে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মরুরাজ্যের দ্বারপ্রান্তে। তার সঙ্গে আছে বিশাল হস্তি বাহিনী আর অগণিত সেনা। আর এক পক্ষ কালের মধ্যেই হয়তোবা সম্রাট এসে উপস্থিত হবেন চিতোর কেল্লার পাদদেশে। চিতোরের মাটিতে মহাসংগ্রামের নানা ইতিহাস লেখা আছে। লেখা আছে আলাউদ্দিনের চিতোর ধ্বংসের ইতিহাস, কচ্ছের অধিপতি বাহাদুর শাহর চিতোর আক্রমণের ঘটনা। লেখা আছে রাজপুত নরনারীদের আত্মত্যাগের কাহিনী। কিন্তু সেসব বহুকাল আগের ঘটনা। পূর্বতন চিতোর অধিপতি বনবীরের থেকে চিতোর দখল করে সিংহাসন দখলের পর বিগত কয়েক দশক যুদ্ধের কোনো আঁচ লাগেনি চিতোরের নগরীতে। ভোগবিলাসেই দিন কাটাচ্ছেন মহারানা উদয়, আর শান্তির জীবন কাটাচ্ছে নাগরিকরা। কিন্তু চর মারফত এই সংবাদ শুনে নড়ে চড়ে বসেছে মেবারের হিতৈষী সামন্ত সর্দাররা। দীর্ঘদিন যুদ্ধ থেকে দূরে সরে থাকার ফলে সৈনিকদের শরীর মনেও কিছুটা শ্লথতা এসেছে। কিন্তু আকবর নামের ওই দুর্যোগকে প্রতিহত করতে হবে। কিভাবে রাজপুত সেনাবাহিনীকে আবার যুদ্ধের জন্য প্রস্তুত করা যায়, মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য লড়াইতে উদ্বুদ্ধ করা যায়, তার জন্যই মহারানার সঙ্গে আলোচনায় বসার কথা সর্দারদের। কথাটা মনে পড়তেই উদয় উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। আলোচনাটা যে অতীব গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই। তার সঙ্গে আলোচনার পরই সৈন্যদের এবং অন্যান্য যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে প্রস্তুতি শুরু করবে সর্দাররা। সামন্ত সর্দার শালব্রুমার আবেদনক্রমে সমর নিজেই সর্দারদের সম্মতি দিয়েছেন এই বৈঠকের জন্য। আবার ওদিকে তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে থাকবে প্রিয়তম বিল্লবতী। সামন্ত সর্দারদের সঙ্গে আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিল্লবতীর শরীরের
ভালোবাসার আকর্ষণ এক রাত্রের জন্য প্রত্যাখ্যান করা মহারানা উদয়ের পক্ষে দুষ্কর। প্রতি রাতে বিল্লবতীর সৌন্দর্য, শরীর সুধা যেন গণ্ডূষ ভরে পান করেন উদয়। মদিরার নেশা যেমন মদিরা পানের সময় আসন্ন হলে মানুষকে তাড়িত করে, তেমনি অন্ধকার নামলেই বিল্লবতীর শরীরের আহ্বান মহারানার মনকে তাড়িত করে তার মহলে ছুটে যাবার জন্য। মদিরার নেশা অপেক্ষা এ নেশা, এ আহ্বান অনেক বেশি তীব্র। তার কি করা উচিত ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিলেন উদয়। তাতে দুকুলি রক্ষা পাবে। তিনি ঠিক করলেন বিল্লবতীর মহলে গিয়ে কিছু সময় কাটিয়ে প্রাসাদে ফিরে আসবেন। সর্দাররা প্রাসাদে এলে তাদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অপেক্ষা করতে বলা হবে। মহারানা কিয়ৎকাল বিল্লবতীর প্রাসাদে তার সঙ্গ লাভ করে প্রাসাদে ফিরে এসে সর্দারদের সঙ্গে মিলিত হবেন নৈশভোজ সহকারে আলাপচারিতাতে। ভাবনাটা মাথায় আসতেই উদয়সিংহ সেই মতো নির্দেশ দিলেন তার ভৃত্যবর্গকে। সর্দার অমাত্যরা প্রাসাদে এলে তাদের যেন জানিয়ে দেওয়া হয় রানা স্থির করেছেন তাদের সঙ্গে তিনি নৈশভোজ সাঙ্গ করবেন ও সেই সময় জরুরি বিষয়ে আলোচনা করবেন। সেই মতো যেন মহারানারা তার জন্য প্রতীক্ষা করেন। প্রসাধন কার্য সম্পন্ন হবার কিছুক্ষণের মধ্যেই ভৃত্যদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে প্রাসাদ ত্যাগ করে রক্ষী পরিবৃত স্বর্ণমণ্ডিত দারুকাঠের শিবিকাতে প্রাসাদ ছেড়ে রানা যাত্রা করলেন নগর প্রান্তে বিল্লবতীর মহলের উদ্দেশ্যে। অন্ধকার নেমে গেছে, দুর্গ প্রাকারে জ্বলে উঠেছে সার সার মশালের আলো। সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি ভেসে আসছে চিতরেশ্বরীর মন্দির থেকে। রানা প্রাসাদ ত্যাগ করার কিছু সময়ের মধ্যেই প্রাসাদে এসে উপস্থিত হলেন শালব্রুমা ও অন্য সমস্ত সর্দারেরা। মহারানার ভোগবিলাস, নারীপ্রীতি সুবিদিত সবার কাছেই। তারা ভেবেছিলেন এই বিপদকালীন পরিস্থিতিতে মহারানা হয়তো সময় রক্ষা করবেন। উদয়সিংহকে দেখতে না পেয়ে তারা মৃদু মনক্ষুণ্ণ হলেন ঠিকই, কিন্তু তারা প্রতীক্ষা করতে লাগলেন মহারানা কখন ফিরে এসে নৈশভোজে তাদের আহ্বান জানাবেন সেই জন্য।